সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভাষার নিয়মিত আয়োজন সংবাদ পর্যালোচনা ও বিশ্লেষণধর্মী অনুষ্ঠান নিউজ অ্যান্ড ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি ইরশান নাসরুল্লাহ। দর্শক, এই অনুষ্ঠানে আমরা সমসাময়িক নানা বিষয় সহ দিনের উল্লেখযোগ্য সংবাদগুলো নিয়ে পর্যালোচনা করে থাকি। আর সেই পর্যালোচনা অংশ নিতে আমার সঙ্গে দুজন অতিথি রয়েছেন। তারা হলেন ডাক্তার সাখাওয়াত হোসেন সায়ন্ত, সাধারণ সম্পাদক G9, এবং ববি হাদ্দাদ, চেয়ারম্যান NDM। আপনাদের দুজনকে স্বাগত। আমরা আলোচনা শুরু করবো, তবে আলোচনা শুরুর আগে আমরা একটু বার্তাকক্ষ থেকে উল্লেখযোগ্য সংবাদগুলো জেনে নেই। বার্তাকক্ষ থেকে উল্লেখযোগ্য সংবাদ জানাতে আমার সঙ্গে যুক্ত হচ্ছেন নিউজ এডিটর সালমা ইয়াসমিন। সালমা ইয়াসমিন, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? শুনতে পাচ্ছি। আমাকে একটু গেল দিন উল্লেখযোগ্য সংবাদগুলো একটু জানান যদি। ধন্যবাদ রিশান। কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় বিপ্লবী পরিষদের নাগরিক সমাবেশের সময় হামলার শিকার হয়েছেন গণ অধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসান। অন্তর্বর্তী সরকারকে না বিপ্লবী না গণতান্ত্রিক আখ্যা দেওয়ার পর বিক্ষুব্ধদের হামলার শিকার হন তিনি। পরে বঙ্গবন্ধু মেডিকেলে চিকিৎসা দেওয়া হয় তাকে। এই ঘটনার বিচার চেয়েছে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। জুলাই গণ অভ্যুত্থানের স্বীকৃতি পেতে ঘোষণাপত্র সপ্তাহ পালন করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। এজন্য ৬ থেকে ১১ জানুয়ারি সারা দেশে গণসংযোগ, লিফলেট বিতরণ ও সমাবেশ করবে তারা। গণপরিষদ ও সংসদ উভয় নির্বাচন একসাথে হলেও তাদের কোনো আপত্তি নেই বলে যৌথ সংবাদ সম্মেলনে তারা জানিয়েছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন ব্রিটিশ MP রূপা হক। প্রধান উপদেষ্টা এই সময় বলেন, বিগত ৩ নির্বাচনে কেউ ভোট দিতে পারেননি। আগামী নির্বাচন হবে সম্পূর্ণ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে করা চাঁদাবাজির 4 মামলা বাতিলে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করেছে রাষ্ট্রপক্ষ। আপিল বিভাগে এসব আবেদনের শুনানির জন্য আজ রবিবার কার্যতালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। চীন ও জাপানে ছড়িয়ে পড়েছে হিউম্যান মেটানিউমো নামের নতুন একটি ভাইরাস। স্বাস্থ্য বিশেষজ্ঞদের আশঙ্কা ভাইরাসটি করোনার মতোই ভয়াবহ আকার ধারণ করতে পারে। রিশান, এই ছিল দিনের উল্লেখযোগ্য খবরগুলো। ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি আলোচনা শুরু করতে চাই। ববি হাদ্দাদ, আপনাকে দিয়ে শুরু করি। অন্তর্বর্তী সরকার নিয়ে বেশ আলোচনা আছে, কখনো বিপ্লবী বলা হয়, কখনো না গণতান্ত্রিক না বিপ্লবী, আবার আমরা ইদানিং শুনতে পাচ্ছি দুর্বল সরকার। সবচেয়ে দুর্বল সরকার যাবৎকালের যে কটি সরকার, তার মধ্যে সবচেয়ে দুর্বল সরকার বলেও রাজনৈতিক দলের নেতারা বলছেন। আপনার কাছে আসলে কি মনে হয়, এই সরকারটিকে আমরা কোন জায়গায় রাখতে পারি এই 5 মাস বা 6 মাসের যে অবস্থান যদি একটু বিবেচনা করি? জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। একই সাথে আপনাকে, আমার বিজ্ঞ সহ আলোচক সহ বাংলা ভিশনের সকল দর্শককে সালাম এবং শুভেচ্ছা। এই সরকারকে বিশ্লেষণ করার জায়গা অনেক বড়, কারণ এই সরকার এসেছে অনেক বড় একটা গণ আন্দোলনের পরে, অনেক আশা প্রত্যাশা, জনতার অনেক আশা প্রত্যাশা নিয়ে। সেই জায়গা থেকে এই সরকারের যেমন অনেক অর্জন আছে, আবার কিছু ফেইলিয়ার্সও আছে, যেটা যে কোনো সরকারের থাকে। তবে একটা জিনিস প্রথমে পরিষ্কার করা প্রয়োজন যে এটা বিপ্লবী সরকার না, ডিপেন্ডিং অন বিপ্লবী সরকারের ডেফিনিশন আপনি কিভাবে দেন। সো আমরা নর্মালি বিপ্লব বা বিপ্লবী সরকার যেভাবে আখ্যায়িত করে থাকি, সেইভাবেই যদি আমরা আখ্যায়িত করতে চেষ্টা করি, তাহলে এটা বিপ্লবী সরকার ছিল না। এগেন, সেটা কোনো ভালো মন্দর কিছু না, এটা জাস্ট একটা ডেফিনিশনের বিষয়। এবং এই সরকারের দায়িত্বগুলো তারা বিপ্লবের বাইরে থেকে তারা সঠিকভাবে পালন করতে চেষ্টা করছে। তারা সংস্কারের জন্য অনেকগুলো কমিশন গঠন করেছে, তারা নির্বাচনের দিকেও হাঁটতে চেষ্টা করছে। তারা নির্বাচন কমিশন গঠন করেছে, নির্বাচন কমিশন ইতিমধ্যে পরিষ্কার করেছে যে নির্বাচন কমিশন তৈরি হয়ে গেছে। সরকার যেভাবে তাদেরকে নির্দেশনা দেবেন, তারা সেইভাবেই সামনের নির্বাচনটা তারা হোল্ড করতে পারবেন। সো এই জায়গা থেকে আমি মনে করি সরকারকে অনেক জায়গায় অনেক কারণ আছে সাধুবাদ জানাবার। আপনি বললেন দুর্বল সরকার। দেখেন, যে কোনো অন্তর্বর্তীকালীন সরকার দুর্বল হওয়াটাই তাদের কথা, মানে দুর্বল হওয়াটাই তাদের নেচার হবার কথা। বিকজ তারা এসেছে একটা ফিক্সড বা একটা শর্ট টাইমের জন্য, অল্প একটা সময়ের জন্য, যে সময়ের ভেতরে পুরোপুরি সরকার পরিচালনা, নতুন অনেক কিছু করা, এগুলো তাদের কাজের ভেতরে পড়ার কথা না। তাদের কাজ খুব স্পেসিফিক কিছু গোলস পড়বার কথা। যেমন এর আগে আমরা যদি 90তেও দেখি, তখন যে প্রথম অন্তর্বর্তীকালীন সরকার শুরু হলো আমাদের দেশে, এবং তখনই এই যে কেয়ারটেকার সরকার হিসেবে শুরু হলো। এই কেয়ারটেকার সরকারের প্রথম দায়িত্ব এবং একমাত্র দায়িত্বই ছিল একটা নির্বাচন দিয়ে সঠিক একটা গণতান্ত্রিক সরকার নিয়ে আসা। সো এই যে ছোট দায়িত্ব, ছোট ম্যান্ডেট নিয়েই অন্তর্বর্তীকালীন সরকার আসে। সো তখন তাকে যদি অনেক বেশি দায়িত্ব পালন করতে হয়, তখন সেটাতে তাদের সফলতা অর্জন করা খুব মুশকিল হয়ে যায়, যেটার
টার্গেটটাই তৈরি করা, মানে যে জিনিসটা স্ট্রাকচারালি তৈরি করা ছোট টার্গেটের জন্য, সেটা দিয়ে যদি আপনি বড় টার্গেটের আশাবাদী হন তাহলে মুশকিল হয়ে যায় না? সো আসলে আমি মনে করি না এই সরকারটা দুর্বল সরকার। আমি মনে করি অনেকেই হয়তো প্রত্যাশা এই সরকারের যা কিছু করার তার থেকে বেশি প্রত্যাশা এই সরকার থেকে করেছেন, তার জন্য সেই হিসেবে তাদের কাছে দুর্বল মনে হতে পারে। আমি মনে করি এটা দুর্বল সরকার। আমি মনে করি এটা একটা যথেষ্ট আপনার সঠিকভাবে তৈরি একটা সরকার যেটা তাদের মতো কাজ করছে। এগেন দুর্বলতা বা ভুল ত্রুটি যে কোনো সরকারের থাকে, আমরাও গত 5 মাসে অনেক, এগেন আমার সরকার আমি সমালোচনা করতেই পারি, সো সমালোচনা থেকে সরকারের অনেক ভুল ত্রুটি নিয়ে আমিও আপনাদের সাথে এসেও বা অনেক জায়গায় আমি আলোচনা করেছি, রাজপথেও আলোচনা করেছি, বিক্ষোভ সমাবেশও করেছি যে সরকার এই জিনিসগুলো করা উচিত, কারণ আমাদের সরকার ভাই, আমরা সমালোচনা করব। বাট আমরা সমালোচনা করব বলে সমালোচনা করার কারণ হলো ভুল ত্রুটিগুলো ধরিয়ে দেয়া। তার মানে সরকার খারাপ এটা বলছি না, কিন্তু খারাপ সরকার আমরা গত 15.5 বছর বা 16 বছর দেখে এসেছি, এটা কোনো খারাপ সরকার না। এবং এগেন দুর্বলতা যে কোনো অন্তর্বর্তীকালীন সরকারের অংশ হবার কথা, সেই হিসেবে তারা কাজ করছেন। আমি আশাবাদী সামনে সুন্দর একটা নির্বাচন দেবার মাধ্যমে তারা তাদের পুরো দায়িত্ব পরিপূর্ণভাবে পালন করে বাংলাদেশের জনগণের হাতে সুন্দরভাবে আবার গণতন্ত্র তুলে দিয়ে এবং বাংলাদেশের জনগণকে আবার নতুন একটা গণতন্ত্র যাত্রা শুরু করিয়ে দিয়ে তারা তাদের দায়িত্ব থেকে অব্যাহতি নিতে পারবেন। জি, ডাক্তার শাহজাহান সায়ন্ত, যে এই বিষয়গুলো যে গণ অভ্যুত্থানের মুখে তৈরি হওয়া একটি অন্তর্বর্তী সরকার, সেই সরকার নিয়ে এখন বলা হচ্ছে না বিপ্লবী না গণতান্ত্রিক, আবার আমি যেটি বলছিলাম দুর্বল, এখন আরেকটি শুধু খারাপ নয়, ববি হাজজ বলেন সরকারটা আসলে মোটা দাগে খারাপ নয়, কিন্তু মূল জায়গা যেটি আসলে নির্বাচন দেয়া এবং সেই নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর, সেই জায়গায় সরকার পিছিয়ে যাবে, সেটি নিয়েই রাজনৈতিক দল বা এই গণ অভ্যুত্থানে যারা স্টেক হোল্ডার তাদের সাথে টানাপোড়েন চলছে। সেই জায়গাটাই আসলে সরকার সংকটে পড়েছে কিনা? আপনাকে ধন্যবাদ, এবং আমার সঙ্গে আলোচনায় ববি হাজ্জাজ ভাই আছেন এবং যারা শুনছেন সবার জন্য শুভেচ্ছা রইল। শোনেন, অন্তর্বর্তীকালীন সরকার সাধারণ অর্থে যেই সরকার আমরা বুঝি সেইটা আর বাংলাদেশে এই গণ অভ্যুত্থান পরবর্তী যে অন্তর্বর্তীকালীন সরকার, দুইটা এক পাল্লায় মাপলে ঠিক হবে না আমাদের। সেই বিবেচনায় এই সরকার দুর্বল হবার কোনোই কারণ ছিল না, কিন্তু সেটা হচ্ছে প্রত্যাশা। বাস্তবতা হচ্ছে এই সরকার একটু ভার্নারেবল অবস্থায় পড়ে গেছে এবং সেটা দিনে দিনে বাড়বে কিনা এই আশঙ্কা তৈরি হয়েছে। কারণ হলো একটি ফ্যাসিবাদ গণহত্যাকারী আওয়ামী শক্তির পতন এবং পালিয়ে যাবার পরে বাংলাদেশের বাকি সমস্ত রাজনৈতিক অরাজনৈতিক শক্তির সমর্থন পুষ্ট হয়ে এই সরকার ক্ষমতায় আসে। তাদেরকে আমরা অনুরোধ করে বসিয়েছি। সেই বিবেচনায় এই সরকার হচ্ছে বাংলাদেশের এ যাবৎকালের সবচেয়ে বেশি সমর্থন পুষ্ট সরকার। যখন কোনো দলীয় রাজনৈতিক দলের নির্বাচনের মাধ্যমে সরকার গঠিত হয়, তাতেও আপনি ভোট প্রাপ্তির হারে দেখবেন যে ওই সরকারের পক্ষে কত শতাংশ ভোট থাকে। আর এখন ফ্যাসিবাদের বাইরের দেশের সকল মানুষ, সকল স্টেক হোল্ডার, প্রত্যেকের সমর্থন পুষ্ট সরকার হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকার। এখন তারা ক্ষমতা নেবার পরে এই যে স্টেক হোল্ডার যারা, তাদের মধ্যে কেমন যেন একটু কৌশলগত অনৈক্য, একটু প্রাপ্তিতে একটু ভিন্ন সুর, প্রত্যেকেই রাজনৈতিক খেলা তার মতো তার কার্ড খেলবে, এই রকম বিষয়গুলো সামনে চলে আসলো। সেই ক্ষেত্রে প্রথম শুরুটা হলো জামায়াত ইসলাম এবং বিএনপির মধ্যে একে অপরের মধ্যে যে অনৈক্যের সুরটা প্রথম বাজলো। তারপর আসলো আপনার এই যে ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র যারা, তাদের সঙ্গে সরকারের প্রতি বিভিন্ন দাবি জানানো, সেখানে বিএনপির সায়না থাকা, আবার জামায়াত ইসলাম আর এক সুর নেওয়া, সেটা একটা। তাদের মধ্য থেকে আবার একটি রাজনৈতিক দল তৈরি হওয়ার একটা প্রেক্ষাপট তৈরি হলো, নাগরিক কমিটি তাদের। ফলে সব মিলিয়ে এই যে কৌশলের খেলাটা শুরু হয়ে গেছে এই বিভিন্ন রাজনৈতিক শক্তিগুলার, মানে প্রতিষ্ঠিত রাজনৈতিক শক্তি এবং সম্ভাব্য রাজনৈতিক শক্তির মধ্যে যে কৌশলের খেলা তৈরি হয়েছে যে অ্যাচিভ করবার জন্য, এইটা মূলত এই সরকারকে খানিকটা ভার্নারেবল করে ফেলতে পারে কিনা সে আশঙ্কা ইতিমধ্যে তৈরি হয়েছে। কারণ এই সরকার যেহেতু ফ্যাসিবাদের আমলে 16 বছর ধরে তাদের সাজানো করাপ্টেড পুলিশ, তাদের সাজানো করাপ্টেড বিচার বিভাগ, প্রশাসন, সমস্ত জায়গা তাদের সন্ডাপান্ডা দিয়ে ভরা ছিল। সেখান থেকে কিছু পালিয়ে গেছে, কিছু ঘাপটি মেরে আছে, কিছু আবার রং পাল্টে কাজ শুরু করেছে, এইসব শুরু করলো। সেই অবস্থায় যেহেতু প্রশাসন দুর্বল
এই সরকারের সব অর্ডার ক্যারি আউট করার জন্য মানসিকভাবে প্রস্তুত নয় এই প্রশাসন এখনো, কারণ এর মধ্যে এখনো ফ্যাসিবাদের ভূত রন্ধ্রে রন্ধ্রে আছে। সেই হিসেবে এই সরকারের মূল শক্তি কিন্তু এই রাজনৈতিক শক্তি এবং অরাজনৈতিক গণঅভ্যুত্থানের পক্ষের শক্তি দেশবাসী। সেখানে যদি তাদের মধ্যে যদি অনৈক্য তৈরি হয়, তাদের মধ্যে যদি কৌশলের খেলাটা বেশি দৃশ্যমান এবং প্রকট হয়ে পড়ে, তাহলে সরকারের যে কন্ট্রোল করবার যে উইংগুলো, সেই উইংগুলো একটু দুর্বল হয়ে পড়বে আরও। কারণ প্রশাসন, পুলিশ, বিচার বিভাগ সহ বিভিন্ন স্টেট অ্যাপারেটাসগুলো তো তাদের কথা ক্যারি আউট করছে না। এবং এই অনৈক্য তৈরির পেছনে সরকারেরও অনেকটা দায় আছে, কারণ শুরুর দিকেই সমস্ত শক্তিকে ওন করে, ধারণ করে, তাদের সঙ্গে আলাপ আলোচনা করে, বেশি বেশি বসে ডায়ালগ করে আগানোর যেই ইচ্ছাটা বিভিন্ন মহল থেকে ব্যক্ত করা হয়েছিল, সরকারের তরফ থেকে সেটি করা হয়নি। বরং কাউকে মাস্টারমাইন্ড ঘোষণা দেওয়া হয়েছে, কাউকে প্রাথমিক নিয়োগদাতা বলা হয়েছে, কারো দিকে একটু বেশি ইনক্লাইনেশন দেখানো হয়েছে। এইসব করে বিভেদ উস্কে গেছে আরও, মানে একে অপরের প্রতি এই যে একটু ভিন্ন মত, একটু মনোভাবে একটু কেমন যেন মানে এ আমার পক্ষে নেই, আমার কথা ধারণ করছে না, এ ঠিক পথে চলছে না, এইসব হচ্ছে। তার মধ্যে এই যে এখন রাজনীতি মানি যেহেতু কৌশল এবং মাঠ দখল এবং ক্ষমতার বিষয় থাকে, এখন যদি যেই লক্ষণ ক্রমান্বয়ে স্পষ্ট হচ্ছে, গাজীপুরে আওয়ামী লীগের একজন নেতাকে গ্রেফতার করা হয়েছে, জামায়াত ইসলাম মিছিল নিয়ে থানায় যাচ্ছে তাকে ছাড়িয়ে আনবার জন্য। ময়মনসিংহে জাসদের নেতাকে সেনাবাহিনী অস্ত্রসহ ধরে পুলিশের কাছে সোপর্দ করছে, তাকে ছাড়ানোর জন্য বৈষম্য বিরোধী ছাত্র পরিচয়ে হুড়মুড় করে তারা ঢুকে পড়ছে ডিআইজির রুমে এবং তার সঙ্গে বাকবিতণ্ডায় লিপ্ত হচ্ছে এবং নানানভাবে তাকে প্রেশার ক্রিয়েট করছে বলে সংবাদ মাধ্যমে আসছে। এবং বিএনপির প্রতি অভিযোগ, বিএনপির রাজনৈতিক দল হিসেবে বড় দল, তাদেরও বিভিন্ন জায়গায় যে কন্ট্রোল থাকবার কথা, কোথাও কোথাও কেউ কেউ দলের শীর্ষ পর্যায়ের নির্দেশনা মানছেন না বলে যেরকম পরিশুদ্ধ রাজনীতির আশা আমরা করছিলাম, সেখানেও প্রশ্ন উঠছে। জামায়াত ইসলাম তাদের শীর্ষ পর্যায় থেকে বিএনপিকে উপলক্ষ করে, কটাক্ষ করে নানান সময় বক্তব্য দিয়ে বিভাজনটাকে আরও বাড়ানো হয়েছে। এবং এই ছাত্রদেরকে কে কার বিরুদ্ধে অবস্থান নিয়ে ফায়দা নিবে, সেই প্রতিযোগিতা একটা কৌশলের গেম কিন্তু প্রকাশ্য হচ্ছে। ফলে এরকম যদি হতে থাকে, সেই ক্ষেত্রে যদি এই রাজনৈতিক শক্তিগুলির মধ্যে যদি দূরত্ব বাড়ে, সরকারকে যদি বিভিন্ন মহল নানান ইস্যুতে চাপ দিতে থাকে, তখন একটি অরাজনৈতিক অন্তর্বর্তীকালীন সরকার, যাদের মূল শক্তি হচ্ছে এই স্টেক হোল্ডাররা, তারা যদি দূরে সরে যায়, তাহলে এই সরকার দুর্বল না হয়ে উপায় কি? সেই দুর্বল তো আমরাই করছি। এবং সেখানে তাদেরও দায় আছে, ওই যে বলছি যে আলাপ আলোচনার মাধ্যমে এক জায়গায় রাখা। চিটাগাঙে যখন একজন মুসলিম আইনজীবীকে সাম্প্রদায়িক ঘটনার মাধ্যমে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হলো, তারপর কি অদ্ভুত অভূতপূর্ব এক ঐক্য আমরা লক্ষ্য করলাম প্রধান উপদেষ্টার ডাকে, সবাই ছুটে গেল। সেখানে কে ডান, কে বাম, কে মধ্য, কে ধর্মাশ্রয়ী রাজনীতি করে, ধর্মভিত্তিক রাজনীতি করে, কে ধর্ম বিরোধী রাজনীতি করে, এই কথা তো উঠলো না। আগে তো এই শক্তি একসঙ্গে লাইনে দাঁড়াতো না, তারা দাঁড়ালো কিন্তু। ফলে এই যে অভূতপূর্ব ঐক্য, সুতরাং এই সরকারের শীর্ষ পর্যায় থেকেও যদি চায় যে আমরা এই ঐক্যটা তৈরি করব, সেখানেও হয়তো অনেক ক্ষেত্রে সম্ভব। তাদেরও চাওয়ার ঘাটতি আছে কিনা, এমনকি তাদের যে উপদেষ্টা নিয়োগ নিয়ে সব পক্ষ নাকশ। বিএনপি বলেন, জামায়াত ইসলাম বলেন, নাগরিক কমিটি বলেন, ছাত্রৈক্য বলেন, বা বিএনপির সঙ্গে সমমনা অন্য দল বলেন, বা এর বাইরের দল বলেন, এমন একটা শক্তি দেখান যে এই সরকারের কয়েকজন উপদেষ্টা নিয়ে আপত্তি তোলেনি। এই সরকার ডিসিদের নিয়োগ নিয়ে এবং একজন উপদেষ্টা আলিমা মজুমদার তাকে নিয়ে এবং তার সেক্রেটারি নিয়োগ নিয়ে আপত্তি তুলে নিয়ে এরকম একটা পক্ষ দেখান, তাহলে সেখানে সরকার কিছুই আমলে নেয়নি। এই যে আমলে না নিয়ে তাদেরকে যে ইগনোর করা, তাদেরকে যে একটু দূরে সরিয়ে ঠেলে দেওয়া, সেটা তো করেছে। এবং অনেকের মধ্যে আক্ষেপ আছে যে এই সরকার তো আমাদের সরকার, 15-16 বছর ধরে হত্যা, হামলা, মামলার মুখে পড়ে, গুম খুনের শিকার হয়ে, জীবন দিয়ে, জানমাল দিয়ে লড়াই করে 16 বছর ধরে এই রাজনৈতিক দলগুলো তো টিকে ছিল বলেই আজকে যখন ছাত্ররা ফ্রন্টলাইনে আসলো, তাদের ডাকে তাদের সঙ্গে মিশে গেল কৌশলগত কারণে এই রাজনৈতিক শক্তিগুলি, যার ফলে একটা চূড়ান্ত বিজয় আসলো। ফলে এইখানে ওই রাজনৈতিক শক্তিকেও ফেলে দেবার উপায় নাই। আবার শেষ সময় এসে গণ অভ্যুত্থানে যারা লিড দিল যে ছাত্ররা,
ছাত্ররা, ছাত্র জনতা, সেখানে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের একেবারেই অরাজনৈতিক ছেলে মেয়ে, ইংলিশ মিডিয়ামে পড়া একেবারেই অরাজনৈতিক ছেলে মেয়ে, যারা রাজনীতি নিয়ে ভাবতই না, শ্রমিক, সাধারণ মানুষ, গৃহবধূ সব নেমে আসলো। সুতরাং কাকে আপনি ফেলে দিবেন? তাহলে এই যে কৌশলের খেলায় আপনি কাকে বেশি দিবেন, কাকে আপনি হাইলাইট করবেন, এইসব করে করে বিভাজনটা শুরু থেকে তৈরি করা হয়েছে। এবং অনেকেই মনে করেন, যদিও প্রধান উপদেষ্টা আমাদের সকলের অভিভাবক, এবং উনি এই চেয়ারে আছেন বলে এখনো দেশ স্থিতিশীল আছে, এখনো পাল্টা কুর মতো ঘটনা দেশে ঘটেনি, আন্তর্জাতিক সমর্থন আছে, ফলে ওনার প্রতি সকলের আস্থা। তবে তারও কিছু বক্তব্য এই সব মানে কৌশলের মধ্যে পড়ে বিভাজন উস্কে দিয়েছে। কারণ এইখানে কেউ মাস্টার মাইন্ড না, এইখানে কেউ প্রাথমিক নিয়োগদাতা না, এইখানে তাদেরকে আমরা প্রত্যেকে নিয়োগ দিয়েছি, আমরা ভালোবেসে তাদের সম্মান করে এই দায়িত্ব দিয়েছি আমাদেরকে এই রাষ্ট্রকে পরিচালনা করবার জন্য। সেই ধারাটা এবং ওই ঐক্যের সুরটা বজায় রেখে সবাইকে নিয়ে চলতে হবে। যতটুকু ড্যামেজ হয়েছে এখনো সম্ভব, যদি তারা আন্তরিক হন, যে সবার সঙ্গে বসে আলাপ আলোচনা করে এমন কোনো গ্যাপ আমরা তৈরি হতে দিব না যে গ্যাপের মধ্যে ফ্যাসিবাদ ঢুকে পড়বে এবং আবার এই দেশটা অতীতের মতোই আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত ইসলাম, অন্য শক্তি, মারামারি, কাটাকাটি, ভোটের অধিগ্রহণ চলছিল, এখন আবার এখন যে শক্তিগুলি আছে তারা আবার এরকম বৈরিতায় ঢুকবে। শহীদ মিনারে যেরকম গণ অধিকার পরিষদের একজনকে মারছে, কারা মারছে ভুল অভিযোগ করছে, পরে আবার বলছে না যারা আহ্বান করে নিয়েছে তারাই মেরেছে, এইসব উঠবে, এইরকম পাল্টা বক্তব্য উঠবে। সেই সুযোগে এই মারামারিতে ছদ্মবেশে ঢুকে পড়বে চিটাগাংয়ের মতো, যেরকম হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে আওয়ামী লীগ ঢুকে পড়ে যে হত্যাকাণ্ড ঘটিয়ে যে উস্কানি দিতে চেয়েছিল, ঠিক এইখানে আওয়ামী লীগ ঢুকে পড়বে, ফ্যাসিবাদ ঢুকে পড়বে। সেই সুযোগ আমরা দিতে চাই কিনা, এই প্রশ্নটা এখন প্রত্যেক স্টেক হোল্ডার এবং এই সরকারে যারা আছেন প্রত্যেকে নিজেকে করতে হবে। আমি ববিহাতে এই নিজেকে করতে হবে সেটি তো আপনি বলবেন। তারপর আমি একটু যদি জানতে চাই যে প্রায় 16 বছরের একটি লক্ষ্য নিয়ে স্বৈর শাসককে পতন ঘটানোর মাধ্যমে যে সরকার আসলো, সেই জায়গায় যদি রাজনৈতিক কিছু কৌশলের কারণে যদি অনৈক্য তৈরি হয়, সেটি আসলে আগামীর জন্য তো সুখবর নয়। সেই অনৈক্য দূর করার কোনো উপায় আছে কিনা, বা কেন এমন হলো? এই রাজনৈতিক দলগুলো শুধুমাত্র কি কৌশলগত কারণেই, না অন্য কোনো কারণও রয়েছে, বা ক্ষমতায় যাবার যেই আকাঙ্ক্ষা সেটি আসলে অন্যতম কারণ, কৌশল নয়? জি, আপনাকে আবারও ধন্যবাদ। প্রথমত, রাজনৈতিক দলগুলো তৈরি হয়, বিভিন্ন রাজনৈতিক দল তৈরি হয় কারণ তারা সবাই আইডিওলজিক্যালি সব একই জিনিসে বিশ্বাস করেন না। তো যদি আইডিওলজিক্যালি পুরোপুরি একই জিনিসে বিশ্বাস না করেন, তাহলে কিছু জায়গায় তাদের তো দ্বিমত থাকবে, কিছু জায়গায়, এবং নির্বাচনের ক্ষেত্রে তারা কম্পিটিটরস হবে একে অপরের। তবে গত 15.5 বছর একটা বিশাল আকারের ঐক্য তৈরি হয়েছিল, কারণ যারা এই দেশকে ভালোবাসে, জাতিকে ভালোবাসে, অন্য কি বিশ্বাস করে না বিশ্বাস করে সেগুলো সবাই আমরা আলাদা করে রেখেছিলাম। দেশ জাতিকে ভালোবেসে আমরা স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলনে লিপ্ত ছিলাম। এবং আমার বিজ্ঞ সমালোচক সঠিক কথা বলেছেন যে স্বৈরাচার পুরোপুরি বিলুপ্ত হয়ে গেছে তা না, কিন্তু তার অনেক শক্তি অনেক জায়গায় রয়ে গেছে। এই সচিবালয় আগুন থেকে শুরু করে অনেক কিছু আসতে পারে, যেগুলো এখানে চিটাগাংয়ের দুর্ঘটনা বললেন বা মর্মান্তিক ঘটনার কথা বললেন, এই সব ঘটনাগুলোই বাস্তবতা, এই জায়গাগুলো আছে। আবার একই সাথে এখন বড় দাগে যেহেতু ওই স্বৈরাচারী শক্তিটা চলে গেছে, সেই জায়গা থেকে একে অপরের যে পার্থক্যগুলো, সেগুলো যে আস্তে আস্তে ফুটে উঠবে না সেটা না, তবে সেটা ফুটে উঠতেও পারে একই সাথে যে গণতন্ত্রে বিশ্বাস এবং জাতীয়তাবাদে বিশ্বাস, সেই জায়গা থেকেও কিন্তু একটা ঐক্য সবসময় থাকতে পারে। এই জায়গাটায়ও আমি আমার বিজ্ঞ সমালোচকের সাথে একমত যে আরও ভালো শক্ত একটা রোল প্লে করার দরকার ছিল অন্তর্বর্তীকালীন সরকারের। এই যে অন্তর্বর্তীকালীন সরকার যেই কয়বার আমাদের ডেকেছেন, আমরা সবাই একসাথে গেছি, উনি অলরেডি এটা রেফার করেছেন, আমরা সবাই একসাথে গেছি, ডান বাম যাকে যাকে ডেকেছে। ঠিক আছে, ছবি তোলার সময় সবাই একটু কেন গুতাগুতি করেছে, একটু ওটা অমানানসই ছিল জাতীয় নেতৃবৃন্দের জন্য, বাট এগুলো ঘটনা ঘটেছে। এটা অনৈক্য না, এটা নিজেকে ফ্রন্ট লাইনে আনে। হ্যাঁ, মানে না এটা অনৈক্যর কথা বলি নাই, আমি জাস্ট বলেছি এটা একটু অনেক জায়গায় ঘটে, এটা ল্যাক অফ ম্যাচুরিটি আর কি। হ্যাঁ, ওই যে এটা আপনি আশা করতেই পারেন যে আপনি কিন্ডারগার্টেনের বাচ্চাদেরকে ছবি তোলার জন্য ডেকেছেন, সবাই ধাক্কাধাক্কি ঘুষাঘুষি করছে, কিন্তু জাতীয় নেতার পরিচয় এটা করাটা দুঃখজনক। সেটা অন্য কথা, হয়তো উৎসাহে এরকম আগে হয়নি, সেটার উৎসাহে হয়তো সবাই একটু এক্সাইটেড ছিলেন। যাই হোক, বাট এটা হয়েছে, এবং এটা আপনি বলতেই পারেন যে জাতীয় ইস্যুতে হয়েছে, যে ভারতের এই যে মিসইনফরমেশন ক্যাম্পেইন, এটার বিরুদ্ধে
বা এই যে আওয়ামী যে ফ্যাসিজম এটার বিরুদ্ধে, এগুলোতে যখনই ডেকেছে হয়েছে। তবে যেই উৎসাহ উদ্দীপনা নিয়ে প্রত্যেকটি রাজনৈতিক দল, মানে আমার দল এনডিএম, ওনার দল বিএনপি বা যে কোনো দলের কথা বলেন, যে উৎসাহ উদ্দীপনা নিয়ে প্রত্যেকবার যখন অন্তর্বর্তীকালীন সরকার এবং আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যখন ডাক দিয়েছেন, প্রত্যেকটা রাজনৈতিক দল অত্যন্ত উৎসাহের সাথে সাড়া দিয়েছে। এবং আমি বিশ্বাস করি, যেহেতু এগেন আমরা অনেক বছর একে অপরের সাথে, মানে এখন যারা কার্যকরী রাজনৈতিক দল আছেন, যারা ফ্যাসিবাদের বিরোধিতা করেছিলেন, আমরা সবাই অনেক বছর একসাথে কাজ করেছি। সো আমাদের ভিতরে একটা নিগুড় একটা শক্ত সম্পর্কও আছে। সো সেই জায়গা থেকে আমি কনফিডেন্টলি বলতে পারি যে অন্য যে কোনো ইস্যুতেও যদি অন্তর্বর্তীকালীন সরকার ঐক্যের ডাক দিতেন, তাহলে সবাই সেমভাবেই সাড়া দিত। এখন এগেন একটা প্রশ্ন আসতেই পারে যে বারবার কেন ঐক্যের ডাক দিতে হবে, ঐক্য তো থাকতেই পারে। এখানে যে প্রবলেমটা একটু উঠে আসছে, এগেন অন্তর্বর্তীকালীন সরকারের যেমন সফলতা আছে তেমন কিছু ফেইলিয়ারসও থাকবে। সো একটা বড় দাগে যেটা ওনারা মিস করেছেন প্রথম থেকে, যে ওনারা সবাইকে সম্পৃক্ত করে কাজ করেননি। এই যে কমিশনগুলো যেটা ওনারা তৈরি করেছেন, এটা আমি মানে বিশাল দাগে সাধুবাদ জানাই। এটা আমাদের অনেক বড় একটা প্রাপ্তি যে কমিশনগুলো ওনারা তৈরি করেছেন। কিন্তু আবার একই সাথে ওই যে ফেইলিয়ারের জায়গা থেকে এই কমিশনগুলো কোনো স্টেক হোল্ডারদের সাথে বড় দাগে আলোচনায় বসেনি, রাজনৈতিক দলগুলোর সাথে বসেনি। আপনি বলতেই পারেন অন্য স্টেক হোল্ডার, সামাজিক স্টেক হোল্ডার, ইন্টেলেকচুয়াল স্টেক হোল্ডার্স, আপনার ইকোনমিক স্টেক হোল্ডার্স, মানে অর্থনীতিতে যারা অবদান রাখেন, কারোর সাথেই বড় দাগে বসেনি। সো এই জায়গাটায় কিছু ত্রুটি হয়েছে। কারণ আপনি দেখেন, মনে করেন এই যে এখন নির্বাচন কমিশনের বা নির্বাচন কেন্দ্রিক যে আপনার ওই সংস্কারের কমিশন, রাজনৈতিক দলের সাথে যদি আপনি আলোচনা না করেন এবং আপনি একটা সংস্কারের প্রস্তাবনা নিয়ে আসেন, এই রাজনৈতিক দলগুলো যদি না মানে, তাহলে আপনার এই 3 মাসের কাজের লাভটা কি হলো? এই যে এখন আমরা আলোচনা শুনছি সংবিধান কমিশন, সংস্কার কমিশনের তারা খুব তাড়াতাড়ি তাদের রিপোর্ট জমা দেন, হতে পারে আই থিঙ্ক আগামীকাল জমা দেওয়ার কথা। তো গত 2-1 দিন আগে কমিশন চিফ গণমাধ্যমে কিছু জিনিস বলেছেন, যেই জিনিসগুলো হয়তো আরেকটু ভালোভাবে যদি আলোচনা করতেন রাজনৈতিক দলগুলোর সাথে বা অন্য স্টেক হোল্ডারদের সাথে, তাহলে বাংলাদেশের বাস্তবতাটা বুঝে ওনারা ওনাদের সংস্কারের সাজেশনগুলো দিতে পারতেন। তো এই জায়গাগুলো যেমন ভুল ত্রুটি হয়েছে, কিছু ভুল ত্রুটি হয়েছে, সবার হয়। আবার সরকারের ভেতরে আছেন আমাদের তরুণ যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, এরকম তরুণরাও সরকারের ভেতরে আছেন। এবং যারা সরকারের ভেতরে নেই, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তরুণরা বেশ কিছু জন আছেন যারা সরকারের ভেতরে নেই, কিন্তু তারা সরকারের বাইরে থেকে তাদের প্রত্যেকটি কর্মকাণ্ড দেখে মনে হচ্ছে তারা সরকারের বেশি ভেতরে আছেন, মানে কোনো মন্ত্রীর সমতুল্য বা তার থেকে কম কিছু না, তারা এ ধরনের কর্মকাণ্ড তাদের আছে। এখানে আমি নেতিবাচক বা ইতিবাচকভাবে বলছিলাম, জাস্ট ফ্যাক্ট স্টেট করছি। তো এই যে এই জায়গাগুলোতে ঠিক আছে, এই জায়গাগুলো অ্যাবসলিউটলি ফাইন, কিন্তু এখানে আবার বড় দাগে আলোচনা আসে যে ওখান থেকে রাজনৈতিক দল আসতে পারে। আবার এই যে যারা সরকারের সাথে একটু ওতপ্রোতভাবে তাদের উঠা বসা বা সরকারের ভেতরেই আছেন, তারা বারবার করে এরকমও কথা বলছেন যে রাজনৈতিক দলগুলো তাদেরকে কাজ করতে দিচ্ছেন না, বা রাজনৈতিক দলগুলো তাদের কাজ হোক এটা চায় না, বা রাজনৈতিক দলগুলো তড়িঘড়ি করছে যেন সংস্কার না হয়। মানে এগুলো প্রত্যেকটাই কিন্তু মানে ভুল অ্যালিগেশনস রাজনৈতিক দলের প্রতি। এখন ওনারা এক এক সময় এক একটা রাজনৈতিক দলের কথা বলেছেন, বাট বড় দাগে আমি বলছি ভুল অ্যালিগেশনস। প্রথম থেকে রাজনৈতিক দলগুলো, বিএনপি বলেন, এনডিএম বলেন, অনেকগুলো দল, কেউ জিজ্ঞেস করেছে কেউ জিজ্ঞেস করেনি, ঠিক আছে। কিন্তু আমার দলের কথা আমি বলছি, এনডিএম আমরা প্রথম থেকে সেই অগাস্ট মাস থেকেই শুরু করেছি জিজ্ঞেস করা যে অন্তর্বর্তীকালীন সরকার আপনাদের গোলগুলো কি, এইটা আগে জানান। এই গোলটা জানানোর পর গোলটা কিভাবে আপনারা অ্যাচিভ করবেন, টাইম লাইন বা কিছু, সেটা তখন জিজ্ঞেস করব। আজ পর্যন্ত আমরা সঠিকভাবে ওনাদের কাছ থেকে, এগেন ওনারা অনেক প্রেশারে আছেন, অনেক বড় দায়িত্ব, কিন্তু আজ পর্যন্ত কিন্তু সঠিকভাবে গোল জানতে পারিনি। এখনো অন্তর্বর্তীকালীন সরকারের কাউকে যদি আপনি জিজ্ঞেস করেন, তারা বলবে কোনটা চান, সংস্কার না নির্বাচন। মানে এইটা তো প্রশ্নের উত্তর হতে পারে না। আমি কোনটা চাই এটা তো হতে পারে না। আমি আপনাকে যে জিজ্ঞেস করছি আপনার গোলটা কি। প্লাস এই যে ভাই মাত্র যেটা বললেন যে সংস্কার আর নির্বাচন, এই দুটো মুখোমুখি দাঁড়াতে পারে না, এই দুটো সাংঘর্ষিক জিনিসই না ভাই, বুঝছেন না? মানে আপনি ডিনার কোথায় খাবেন আর কাপড় কি পরবেন, দুটো আলাদা জিনিস, মানে এটা সাংঘর্ষিক হতে পারে না। সো ওই একইভাবে তারা এই যে এই আলোচনাগুলো কিছু দূর বিভ্রান্তি সৃষ্টি করছে। এই বিভ্রান্তি থেকে কিছু অনৈক্য সৃষ্টি হতেই পারে। আবার এই যে সরকারের ভেতর থেকে যদি একটা দল তৈরি করা হয়, তাহলে সরকারের পৃষ্ঠপোষকতাই হবে। আপনি যদি নাও চান তবু আপনি সরকারের ভিতরে, তো
তাহলে পৃষ্ঠপোষকতাই হবে ভাই। যেই কারণে মনে করেন নির্বাচনী নীতিমালায় আছে যে সরকারি পজিশনের কেউ নির্বাচনী ক্যাম্পেইন করতে যেতে পারবে না, সহযোগিতা করতে যেতে পারবে না। কেন? কারণ সে যতই সৎ মনে, একজন মন্ত্রী যতই সৎ মনে একজন ওয়ার্ড কাউন্সিলরের ক্যান্ডিডেটের নির্বাচনে সহযোগিতা করতে যাক না কেন, সে যে মন্ত্রী এই পরিচয়টা তো মুছে যাবে না। তাহলে এটা আনডিউ ইনফ্লুয়েন্স করবে নির্বাচনী প্রসেসকে, ঠিক না? তো একইভাবে তাহলে সরকারের ভেতর থেকে আপনি যদি দল ফর্ম করেন তাহলে এটা আনডিউ ইনফ্লুয়েন্স করবে পুরো প্রসেসটাকে। এবং ওই আনডিউ ইনফ্লুয়েন্স যে করবে, এইটা আশেপাশে অনেকেই চিন্তা করবে, অনেক রাজনৈতিক দলও চিন্তা করতে পারে যে সরকারের ভেতরে থেকে তারা সরকারি দল করবে, তাহলে তাদের সাথে নির্বাচনে গেলে হয়তো আমাদের বেশি ভালো হতে পারে, তাহলে আমরা আসলে কি বিশ্বাস করি এটা বাদ দেই, তারা কি শুনতে চায় এটা বলা শুরু করি। সেই জায়গায় একটা অনৈক্য সৃষ্টি হতে পারে, যারা একসময় ওই যে এক দফা আন্দোলন বা এই যে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন আমরা একত্রিত ছিলাম, সেই জায়গায় ফাটল ধরানোর। সো এই জায়গাগুলোতে আমার কাছে মনে হয় যে অন্তর্বর্তীকালীন সরকার যদি আরেকটু পরিষ্কারভাবে সব কথাবার্তাগুলো বলা শুরু করেন, যেমন এক উপদেষ্টা একটা কথা বললেন, আরেক উপদেষ্টা আরেকটা কথা বললেন, ফাইনালি প্রেস সচিব মহোদয় আরেকটা কথা বললেন, এগুলো না হয়ে একদম স্ট্রেইট তারা এক ভয়েসে কথা বলেন। এবং তারা যেহেতু তারা অন্তর্বর্তীকালীন সরকার, সেহেতু তারা হয়তো নির্বাচন বা দল ফরমেশন এই টাইপের আলোচনা থেকে তারা বিরত থাকেন। তাদের পরিচিত লোকজন, তাদের কাছের লোকজন দল ফর্ম করতেই পারে, নির্বাচন করতেই পারে, বাট তারা যারা সরকারে আছেন বা সরকারের সাথে পরিষ্কারভাবে সম্পৃক্ততা দেখা যায়, তারা এই জিনিসটাতে না থাকাই সবচেয়ে শ্রেয়। যে আমরা আলোচনা করবো, একটা বিরতি নিয়ে আসি। দর্শক, নিউজ অ্যান্ড ভিউজের নিচে ছোট্ট একটি বিরতি, আমাদের সঙ্গেই থাকুন, ফিরবো কিছুক্ষণ পরেই। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি নিউজ অ্যান্ড ভিউজে। ডক্টর সাখাওয়াত সায়ন্ত, আমরা যদি একটু ঘোষণাপত্রের বিষয়টিতে আসি। ডিসেম্বরে এই ঘোষণাপত্রের দাবি জানিয়েছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নাগরিক কমিটি, যদিও সেটি পরে সরকার বলেছে তারা তাদের মতো করে এটি ঘোষণা করবে, তবে তারা 15 দিনের সময় বেঁধে দিয়েছে এবং সেই ঘোষণাপত্র নিয়ে তারা এখন জনমত তৈরির চেষ্টা চালাবে এবং সেই অনুযায়ী নানান ধরনের কর্মসূচিও তারা ঘোষণা করেছে। এই ঘোষণাপত্র নিয়ে আপনারা আসলে কি মনে করছেন? আসলে এই জায়গায়ও আমি আবার বলি, এই যে জুলাই প্রোক্লামেশন বা এই ঘোষণাপত্র, এটাও আবার আর একটা অনৈক্যের উপাদান যোগ করলো। যদি এরকম কোনো ঘোষণা নাগরিক কমিটি বা বৈষম্য বিরোধী ছাত্র প্ল্যাটফর্মের এরা দিতে চায়, তাহলে তাদের উচিত ছিল রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনা করা। তারা যা বলবে সেটাই আইন, এই মনোভাব থেকে বের হয়ে আসতে হবে। আবার বড় দল বলে বিএনপি যা বলবে সেটাই আইন, ওইখান থেকে বিএনপিকেও বের হয়ে আসতে হবে। জামায়াত ইসলামে তাদের এরকম তারা যা বলবে সেটাই হতে হবে। এই জায়গা থেকে প্রত্যেকে একটু ছাড় দেওয়ার মনোভাব নিয়ে বসতে হবে, আলাপ করতে হবে এবং এটার মধ্যে সবাই যার যার যুক্তি উপস্থাপন করে নিশ্চয়ই একসঙ্গে বসলে, যেহেতু আমাদের সবার প্রতিপক্ষ হচ্ছে ফ্যাসিবাদ, পতিত ফ্যাসিবাদ, তার পুনর্বাসনের কোনো সুযোগ দেওয়া যাবে না। আমাদের এই স্টেক হোল্ডার যারা, প্রত্যেকেরই কিন্তু আকাঙ্ক্ষা হচ্ছে নতুন মানবিক গণতান্ত্রিক এক বাংলাদেশ। সেটার ব্যাপারেও তো কারো আপত্তি নেই। তাহলে এই গোলটা সামনে রেখে যে ভোটের অধিকার, মানবাধিকার, সংবাদ মাধ্যমের অধিকার, বাক স্বাধীনতা সহ নতুন মানবিক এক গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণ করবার জন্য যা যা উপাদান দরকার, সেখানে তো সবাই একমত। আবার এই পতিত ফ্যাসিবাদ, খুনি ফ্যাসিবাদ যাতে আবার কোনো ফর্মে ফেরত আসতে না পারে, সেখানেও সবাই একমত। শুধুমাত্র পদ্ধতিগত বিষয় নিয়ে হচ্ছে এই বিভেদটা, যে নিষিদ্ধ করতে হবে অথবা নিষিদ্ধটা এ পদ্ধতিতে কাগজের খোঁচায় দল নিষিদ্ধ, এটা হওয়া সঙ্গত নয়। ভবিষ্যতে অন্য কেউ এই ফাঁদে পড়তে পারে, এইটি তো পার্থক্য। তাহলে কিভাবে দূর হবে সেটা? এই ঘোষণার মধ্যে কি কি থাকা উচিত সেই বিষয়ে নিয়ে আলোচনা হওয়া দরকার ছিল। সেই আলোচনাটা না করে ছাত্ররা যখন নিজেরাই সরাসরি ঘোষণাটা দেওয়ার দিকে গেল, তখন সরকার কিন্তু একটা পরীক্ষায় পড়ে গেল। যেদিকে বিএনপি এবং তাদের সমমনা বড় রাজনৈতিক দলগুলো, তারা সরাসরি এই ঘোষণাকে মেনে নেওয়ার মতো অবস্থানে নেই। কারণ আলাপ আলোচনা করে, বুদ্ধি বিবেচনা করে, ভেবে চিনতে এটা নিয়ে আগানো হয়নি। তারা ইমোশনালি এটাকে ঘোষণার দিকে গেছে। সেই ক্ষেত্রে যদি এটা ছাত্ররা আবার, যেহেতু তারা এই গণ অভ্যুত্থানের ফ্রন্টলাইনার এবং তারাই হচ্ছে গিয়ে নেতৃত্ব দানকারী শক্তি এই সময়ের এই ফ্যাসিবাদের পরাজয়ে, সুতরাং তাদের প্রতি সারা দেশের মানুষের ভালোবাসা আছে, তো সমর্থন আছে। সুতরাং তারাও একটা দিয়ে ফেললো।
তখন যদি এই দুইটা শক্তি যদি এইটাকে কেন্দ্র করে মুখোমুখি দাঁড়িয়ে যায়, মানি না, তখন সরকার কি করবে, তার অবস্থান কি হবে? সুতরাং সরকারকে ওইরকম একটা ঘোষণা দিয়ে এবং আপাতত এটাকে স্থগিত করার যে কাজটি করেছে, এটা মন্দের ভালো হয়েছে, অন্তত বড় ড্যামেজ ঠেকানো গেছে। এখন ছাত্ররা এটা প্রচার চালাচ্ছে, মানুষের মধ্যে প্রচার চালাবে, এই অধিকার তাদের আছে এবং করা উচিত। পাশাপাশি নতুন রাজনৈতিক সম্ভাব্য যে রাজনৈতিক দলের যে আলোচনা উঠছে, যেটা ববি হাজ্জাজ ভাই বলছিলেন, যে এতে করে যদি মনে হয় যে সরকারের আনুকূল্য পেয়ে কোনো রাজনৈতিক দল হচ্ছে, সুতরাং ওদের সঙ্গে মিলে মিশে গেলে, ওদের সুরে কথা বললে নির্বাচনে আনুকূল্য পাওয়া যাবে, সেটা কোনো দল বা কোনো শক্তি করতে পারে। আমি এর থেকে আরো ভয়াবহ একটা জিনিস চিন্তা করি, সেটাও কোথাও কোথাও বলছি। ধরেন আমাদের দেশে এই যে দলীয় সরকারের অধীনে নির্বাচনের প্রতি অনাস্থাটা কেন আসলো? কারণ হচ্ছে ওই দলীয় সরকার, তার অধীনে নির্বাচন হলে তার যে দল, সেই দল বেশি আনুকূল্য পাবে। এই সংকট থেকে, এই অনাস্থা থেকেই কিন্তু তত্ত্বাবধায়ক সরকার ফর্মুলা আসলো। এখন তত্ত্বাবধায়ক সরকার যেটা, তারা 3 মাসের জন্য আসে, রুটিন ওয়ার্ক করে এবং একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত করে তারা চলে যায়। কিন্তু এই সরকার যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে শুধু ওই রুটিন ওয়ার্ক করছে না এবং 3 মাসের ব্যাপ্তিতে থাকছে না, বেশি দিন থাকছে, ফলে তাদের পেট্রোনাইজেশন নিয়ে যদি কোনো রাজনৈতিক শক্তি গড়ে ওঠে, হোক সেটা যত ন্যায়সঙ্গত, যত আধুনিক, যত জন আকাঙ্ক্ষার সঙ্গে সঙ্গতিপূর্ণ, যা কিছুই হোক না কেন, সমস্ত কিছু থাকবার পরেও যদি কোনোভাবে এটা বোঝা যায় যে এই সরকারের ইনক্লাইনেশন তাদের দিকে একটু বেশি, ভালোবাসাটা তাদের দিকে একটু বেশি, এবং সরকারের চাওয়াটা তাদের চাওয়ার সঙ্গে বেশি ম্যাচ করে যাচ্ছে আকাঙ্ক্ষাটা, তখন অন্যান্য যে রাজনৈতিক শক্তি, তাদের যদি মনে হয় ঠিক এই কারণেই দলীয় সরকারের অধীনে নির্বাচন না চেয়ে আমরা তত্ত্বাবধায়ক সরকার চেয়েছিলাম বা চাই, সুতরাং এই সরকার 1 বছর, 1.5 বছর, 2 বছর ক্ষমতায় থাকবার পরে, তাদের আশ্রয় প্রশ্রয় একটা রাজনৈতিক দল গঠিত হবার পরে তাদের প্রতি একটু ভালোবাসা বেশি থাকার কারণে তাদের অধীনের নির্বাচনটা সঠিক হবে কিনা এটি নিয়ে আমাদের সন্দেহ আছে। সুতরাং এদের অধীনে নির্বাচন হওয়াটা সঙ্গত হবে না। এরা রিফর্ম করেছে, সংস্কার করেছে, আমাদের নতুন বাংলাদেশের দিকে হেঁটে যাবার পথ তৈরি করে দিয়েছে, সেই জন্য ধন্যবাদ জানাই, সাধুবাদ জানাই। এইবার তারা 3 মাসের জন্য একটি কেয়ারটেকার গভর্নমেন্ট তৈরি করে দেখ, যেটা সংবিধানে এখন অন্তর্ভুক্ত হচ্ছে বা আদালতের রায়ের মাধ্যমে ফেরত আসছে, সেটা করে দেখ, তাদের অধীনে নির্বাচন হতে হবে। এই দাবিটা যদি অন্য রাজনৈতিক দলগুলো করে, তখন নতুন আরেকটা সংকট কিন্তু তৈরি হবে। সেই ক্ষেত্রে এই সরকারকে ওইটাও বিবেচনায় নিয়ে অত্যন্ত সতর্কতার সঙ্গে ডিল করতে হবে যে কোনোভাবেই যেন নতুন কোনো রাজনৈতিক দল তাদের পৃষ্ঠপোষকতা, আশ্রয় প্রশ্রয় বা ভালোবাসায় বেড়ে উঠছে, এটি কারো মনে না হতে পারে। সেটা কিন্তু অত্যন্ত কঠিন একটা পরীক্ষা। সেই পরীক্ষায় যদি উত্তীর্ণ না হতে পারে, আমাদের জন্য আরেকটি সংকট সামনে হয়তো অপেক্ষা করছে। এই কঠিন পরীক্ষার ক্ষেত্রে যদি বেশ কয়েকদিন গেল, সরকারের কোনো উদ্যোগ কি দেখতে পাচ্ছেন যে সে নিজে দায়িত্ব নিয়েছে, সেই ঘোষণাপত্র তৈরি করবে, কিন্তু তাকে কি কোনো রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করার ইতিবাচক মনোভাব দেখছেন এই বিষয়গুলো নিয়ে? জি, জ্ঞান, আপনাকে ধন্যবাদ। প্রথম থেকে এর আগে আমি যে কথাটা বলছিলাম যে সরকারের যদি একটা বড়, এই অন্তর্বর্তীকালীন সরকারের যদি একটা বড় শর্টকামিং আমরা দেখতে পাই, সেই একটা হলো যে সবার সাথে আলোচনায় না যাওয়া, মানে তারা নিজেরা ডিসাইড করে বা ইন্টারনালি ডিসাইড করে ডিসিশনসগুলো নেওয়া। এখানে আলোচনাগুলো করলে ভালো হতো। এই যে প্রোক্লামেশনের কথা আসলো, আমি প্রোক্লামেশনের আগে আমার বিজ্ঞ সমালোচক একটা পয়েন্ট তুলেছিলেন নির্বাচনের কথা। এখানে একটু কথা বলি যে খুব শীঘ্রই মানে 15th অ্যামেন্ডমেন্ট বাতিল হয়ে গেছে, মানে স্পেশালি কেয়ারটেকার সরকার রিলেটেড যে আপনার লিমিটেশনস দেওয়া ছিল 15th অ্যামেন্ডমেন্টে, সেটা বাতিল হয়ে গেছে। এখন 13th অ্যামেন্ডমেন্ট যেটা বাতিল করা হয়েছিল, সেটা এই আগামীকাল কোর্ট খুলবে, বা আজকে, সরি 12টা পার হয়ে গেছে না, 12টার পর, সো আজকে কোর্ট খুলবে। এই সপ্তাহে বা আগামী সপ্তাহের ভেতরে 13th অ্যামেন্ডমেন্ট কিন্তু আবার আপনার রিভাইভড হয়ে যাবে। যেই মুহূর্তে 13th অ্যামেন্ডমেন্ট রিভাইভড হয়ে যাবে, যদি আমরা আসলে আরেকবার সংবিধান সংস্কার না করি, কেয়ারটেকার সরকার ছাড়া এই দেশে নির্বাচন দেয়া যাবে না। এটা কিন্তু বিশাল একটা প্রবলেম। এই অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু কেয়ারটেকার সরকার না, এবং কেয়ারটেকার সরকারের প্রত্যেকটা জিনিস ভেরি ওয়েল ক্লিয়ারলি ডিফাইন্ড আপনার কনস্টিটিউশনে, 13th অ্যামেন্ডমেন্টে ক্লিয়ারলি ডিফাইন্ড। 10 জন মেম্বার হতে হবে, তার বাইরে হতে পারবে না, কি কি দায়িত্ব নিতে পারবে, কি কি কাজ করতে পারবে, কয়দিনে সে কাজগুলো করতে হবে, ক্লিয়ারলি ডিফাইন্ড। সেগুলো কোনোটাই এই অন্তর্বর্তীকালীন সরকারের সাথে মেলে না। সো এখন এই যে এই কেয়ারটেকার সরকার তাহলে কিভাবে তারা ম্যানেজ করবে? এইবার আসেন প্রোক্লামেশনে কেন আসলো।
হঠাৎ করে গত সপ্তাহখানেক আগে আমরা শুনলাম, বা সপ্তাহ দুয়েক আগে প্রোক্লেমেশনের কথা শুরু হয়েছিল, মানে একটা আওয়াজ ভাষা শুরু হয়েছিল। তারপর আই থিঙ্ক 28 তারিখ না 29 তারিখে ডিসেম্বরে অ্যানাউন্সমেন্ট আসলো যে তারা 31 তারিখে প্রোক্লেমেশন করবে, এবং 30 তারিখ রাতে একটা অলমোস্ট ফাইনাল আওয়ারে যে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার প্রেস সচিব মহোদয় উনি একটা বক্তব্য রাখলেন যে না, এটা সরকার দায়িত্ব নিয়েছে, সরকার প্রোক্লেমেশন দিবে। তো প্রোক্লেমেশনের মেইন কজটা কি ছিল? 30 তারিখ বিকাল পর্যন্ত যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি এই দুটো গ্রুপই এটা নিয়ে কথা বলছিল, তো তারা 30 তারিখ সকাল বিকেল পর্যন্ত তারা বলছিল যে 31 তারিখে 72-এর সংবিধানের কবর রচিত হবে। সো বেসিক্যালি ইট ওয়াজ সংবিধান রিলেটেড, যে সংবিধানটা কবর দিলে। এখন অবভিয়াসলি এই জিনিসটা আছে যে এই যে কেয়ারটেকার সরকার, সংবিধানও কিন্তু একবার ওকে হয়ে গেলে এখন এই সংবিধান বাতিল করা ছাড়া কিন্তু কেয়ারটেকার সরকার ছাড়া অন্য কোনোভাবে আপনি নির্বাচন দিতে পারেন, এটা কোনো উপায়ই নাই। আপনি কোর্টে যান, যেটা যান, কিচ্ছু আসবে না, ইউ ক্যান্ট ওভাররাইড দ্য কনস্টিটিউশন। হ্যাঁ, সো এটা তাহলে তারা কিভাবে করবে, এখানে একটা প্রশ্ন চলে আসে। এবং একই সাথে এই প্রোক্লেমেশনটা আসলে হঠাৎ করে দরকার কি ছিল? প্রোক্লেমেশন কখন হয়, কোন জায়গাগুলোতে হয়? অনেক কারণেই হতে পারে। জরুরি কোনো একটা খবর জানাবার জন্য প্রোক্লেমেশন হতে পারে, কোনো একটা স্ট্যান্ড পরিষ্কার করবার জন্য প্রোক্লেমেশন হতে পারে। আমাদের যেমন প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স ছিল আমাদের সেই 71 সালে। সো সেটা আমাদের একটা নতুন একটা জিনিস জানাচ্ছে যে আমরা নতুন করে প্রোক্লেম করছি নতুন একটা রিপাবলিক বাংলাদেশ, সেকেন্ড রিপাবলিক বলা হচ্ছিল না। সেকেন্ড রিপাবলিক হয় নাই ভাই, এটা একটা বড় আলোচনা। হ্যাঁ, সেকেন্ড রিপাবলিক শুধু বললে হবে না, মানে সেকেন্ড রিপাবলিক যদি হতে হয়, মানে এগেন আমরা যে কোনো একটা শব্দকে অনেকভাবে মানে দিতে পারি, কিন্তু যেভাবে মানে মনে করে হয়তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি তারা বলছে, এবং যেভাবে আসলে এটা নেওয়া হয়, এটা হলো যে পুরো সরকার কাঠামোতে একটা বদল আসা, এবং এই বদল আসার জন্য একটা রেভলিউশন হতে হয়। সেই রেভলিউশনটা সবসময় যে বন্দুকের রেভলিউশন হবে তা না, বাট এটা রেভলিউশন হতে হয়। তো এই রেভলিউশনের মাধ্যমে এখন আপনি এই যে এই রেভলিউশনটা যে হয়েছে আপনি বলছেন, এটা কোথা থেকে হলো? এটা বড় বিশাল একটা গণজাগরণ হয়েছে, বিশাল একটা আন্দোলন হয়েছে, হাজার হাজার মানুষ, মানে হাজার হাজার প্রাণহানি হয়েছে, সেগুলো সব ঠিক আছে। বাট আমরা সিস্টেমকে, ওই সিস্টেমের আন্ডারেই জাস্ট সিস্টেমটা যেভাবে করাপ্ট করা হয়েছিল সেটা থেকে বাঁচিয়ে নিয়ে আসার জন্য কিন্তু আমরা আন্দোলন করেছি। আন্দোলন ছিল ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন, আন্দোলন ছিল হাসিনাকে সরাও আন্দোলন, আন্দোলন ছিল নতুন নির্বাচন নিয়ে আসা আন্দোলন, যেন জনগণের অধিকার ফিরিয়ে আনা হয়। আপনি এখন হঠাৎ করে যদি বলেন না, শুধু জনগণের অধিকার না, এখন আমরা কমিউনিস্ট সরকার চাই, এইটাই আমরা চাই, বা অন্য কোনো একটা হার্ড রাইট সরকার চাই, হার্ড লেফট বা হার্ড রাইট বা হার্ড কোর ইসলামিস্ট সরকার চাই, এগুলোর জন্য কেউ আন্দোলন করেনি। আপনি ছোট্ট একটা জনগোষ্ঠী বলতেই পারেন হয়তো এটার জন্য করেছে, বাট যে জনতার আন্দোলনে আমরা জুলাই আগস্টে জয়লাভ করেছি, তারা এগুলো কিছুর জন্য আন্দোলন করেনি। তারা যদি এগুলোর জন্য আন্দোলন না করে থাকে এবং তাদের জন্যই যদি আন্দোলনে জয়লাভ করে থাকি, তাহলে সেকেন্ড রিপাবলিকের কোনো অবকাশ নাই। যদি এই স্পেসিফিক একটা গ্রুপ আন্দোলন করে জয়লাভ করতো, আমরা জয়ী হয়েছি, আমরা এই কাঠামোতে বিশ্বাস করি না। ইরানে যেটা হয়েছে 1979-এ, হ্যাঁ, যে তারা বলেছে যে আমরা করেছি, আমরা এই ডেমোক্রেটিক কাঠামোতে বিশ্বাস করি না, আমরা এইভাবে যাব সেকেন্ড রিপাবলিক, বা ইরানে বলে আপনি থার্ড বা ফোর্থ রিপাবলিক হয়ে যাবে, সেটা হতে পারে। কিন্তু আমাদের এখানে জুলাই আগস্টে এই জিনিসটা হয়নি। কৃত্রিমভাবে এটা তৈরি করে এই বেশি বেশি এই কথাটা বলে যে এটা বাস্তবতা হয়ে যাবে তা না। কারণ এগেন বাকি 18 কোটি জনতার আমরা সবাই আছি, তো শুধু রাজনৈতিক দল না, কিন্তু আমি বলছি মানে 18 কোটি জনতা আছে। তো আপনি সেকেন্ড রিপাবলিক কিভাবে করবেন? আপনি নতুন কনস্টিটিউশন চান, তাহলে আগে বলেন নতুন কনস্টিটিউশন কি চান। আপনারা কনস্টিটিউশন রিফর্ম কমিশন তৈরি করলেন, তারপর আপনাদের পছন্দ মতো, মানে আমি এগেন বলছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি, আমি এই দুটোর নামই বলছি, তাদের পছন্দ মতো কমিশন হেড বসালো, এবং এটা পরিষ্কার তাদের পছন্দ মতোই বসানো হয়েছে। কারণ জনাব আলী রিয়াজ এর আগে একটা সেমিনারে বক্তব্য রেখেছিলেন যে সংবিধান পুনর্লিখনী হতে হবে। আচ্ছা, এখন তার রিপোর্ট, মানে এই গ্রুপগুলোর পছন্দের লোকের দ্বারা নেতৃত্ব করা কমিশনের রিপোর্ট আগামীকাল আসবে। এই রিপোর্টটার জন্য তারা ওয়েট করতে পারলেন না। একটু তো আপনার ধৈর্য দেখাতে হবে না। এবং একই সাথে এই রিপোর্টে কি আসবে এটা তো কালকেই জানবো, বাট এই রিপোর্ট সম্বন্ধে অলরেডি জনাব আলী রিয়াজ 2-3 দিন আগেও কিছু দূর পরিষ্কার করেছে, এবং তার কথাগুলো যা যা মন্তব্য উনি করেছেন গণমাধ্যমে, তা শুনে মনে হচ্ছে যে উনি আসলে হয়তো আগামীকাল পুনর্লিখন নিয়ে আমরা কিছু দেখবো না, তারা হয়তো বড় দাগে সংস্কারের কথাই বলবেন, উইচ ইজ এগেন দ্য মোর সেন্সিবল ওয়ে টু গো। মানে আপনি যদি এখন পরিষ্কার করে নতুন একটা সংবিধানও লেখেন, একই কাঠামোতেই আপনি লিখবেন। আপনি যদি অন্য কোনো দেশের লেখেন, নতুন একটা দেশ তৈরি হয়েছে তাদের জন্য লিখবেন, তাইলে ওই কাঠামো নিয়েই কিন্তু আপনার একটা লিখতে হবে। আপনি
একেবারে ফ্রম স্ক্র্যাচ কিছুই লেখা হবে না। সো এই কাঠামোতে আমাদের দেশের ৭২ সংবিধানের কাঠামোতে অনেক কিছু আছে, ইকুয়ালিটি, ইকুয়াল রাইটস, নো ডিসক্রিমিনেশন, অনেক কিছু আছে যেটা আমাদের প্রয়োজন। তাহলে এগুলো তো আপনি এমনিও রাখবেন অমনিও রাখবেন নাকি? তাহলে এগুলো যদি আপনি এমনিও রাখেন অমনিও রাখেন তাহলে পুরো স্ক্র্যাপ করে নতুন লেখার তো দরকার নেই। যেই জিনিসগুলো ভুল ত্রুটি আছে, যেগুলো অলরেডি আমরা অনেকেই অ্যাওয়্যার, এবং এর ভিতরে অনেকগুলো ভুল ত্রুটি নিয়ে কিন্তু রাজনৈতিক অঙ্গনেও প্রত্যেকটা রাজনৈতিক দল একমত যে এগুলো চেঞ্জ করতে হবে। তাহলে যেগুলোতে আমরা সবাই একমত সেগুলো তো আর কোনো আলোচনার বিষয়ও না, এগুলো অলরেডি সেটেলড, সবাই একমত। যেগুলোতে সবাই একমত না সেগুলো নিয়ে আরেকটু বেশি আলোচনা হওয়া উচিত, সেগুলো কিভাবে মীমাংসা হবে সেগুলো নিয়ে আলোচনা হওয়া উচিত। তাহলে তো আমাদের নতুন সংবিধান লাগছে না। সো এই জায়গাগুলোতে আমার মনে হয় এই যে পুরো প্রোক্লেমেশনের এই যাত্রাটা, আমার কাছে মনে হয় ইতিমধ্যে এটা হতেই পারে ভিন্ন মানুষের কাছে ভিন্ন মনে হতে পারে, বাট আমার কাছে মনে হয় এই যাত্রাটাই কিছু দূর ভুল হয়েছে। এবং সংবিধান নিয়ে খুব বেশি লাফালাফি না করে সংবিধান আসলে কি সংস্কারগুলো দরকার এটা আমাদের দিকে ফোকাস করা উচিত, এবং অন্তর্বর্তীকালীন সরকার আরো শক্ত ফোকাস থাকা উচিত আপনার সামনের নির্বাচন, কেয়ারটেকার সরকার দিয়ে কিভাবে নির্বাচন করাবে এই জিনিসগুলো, এবং এগুলো রিলেটেড রাজনৈতিক অঙ্গনে যারা আছেন প্রত্যেকটা স্টেক হোল্ডারের সাথে বেশি আলোচনা। নির্বাচনের প্রসঙ্গ যেহেতু আসলে, সেখানে ব্রিটিশ এমপি রূপা হকের সঙ্গে রূপা হক সাক্ষাৎ করেছেন প্রধান উপদেষ্টা, সেখানে প্রধান উপদেষ্টা বলেছেন যে নির্বাচন অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু হবে আগামী নির্বাচনটি। তবে তিনি বলেছেন নির্বাচন কবে হবে সেটি নির্ভর করছে জনগণ কতটা সংস্কার চায়, তার উপর আবার ঘুরে ফিরে সে আগের জায়গায় আমরা আসলাম। না, এইটা আপনি পরের লাইনটা বলেছেন, প্রথম লাইনটা বলেননি, এটা ঠিক হচ্ছে না। মানে আমরা পূর্ণাঙ্গ কথাটাই যদি বলি, প্রধান উপদেষ্টা তার আগের অবস্থান থেকে নড়চড় নাই এই দিক থেকে যে তিনি জাতির উদ্দেশ্যে ভাষণে, দু একটি ইন্টারভিউতে, সব জায়গায় শেষের দিকে এসে যে কথাটা বলছিলেন, আজকে তাই বলছেন গতকালও, যে এই 25 সালের ডিসেম্বর অথবা আরো 6 মাস পরে জুন জুলাই, কিন্তু আরো 6 মাস পরেরটা আসলে কোনোভাবেই বাংলাদেশের প্রেক্ষাপটে গ্রহণযোগ্য হবে না। কারণ হচ্ছে বাংলাদেশের জুন জুলাই মাসের যে আবহাওয়া থাকে এটা নির্বাচনের উপযোগী নয়, কোনোভাবেই না। ফলে নির্বাচন যদি করতে হয় আগামী নভেম্বর ডিসেম্বর বা জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যেই ইলেকশন করতে হবে, অথবা আরো 1 বছর পিছিয়ে, মানে একদম 26 ডিসেম্বরে। সেই ক্ষেত্রে জনগণ কতটা সংস্কার চায় এটি একটি রাজনৈতিক বক্তব্যের মতো মনে হয়। কারণ হচ্ছে জনগণ চায় যে তার প্যারামিটার কি, আপনার এখানে কি কি প্যারামিটার দিয়ে আপনি এটা বুঝবেন যে জনগণ চায়। এদেশে তো বিএনপি দাবি করে 18 কোটি লোক তাদের কথায় চলে, জামাত ইসলাম দাবি করে 18 কোটি লোক তাদের, আওয়ামী লীগ আগে তাই দাবি করতো, ছাত্ররা এখন দাবি করছে সব তাদের। সুতরাং যে যখন দাবি করে প্রত্যেকে মনে করে 18 কোটি লোক, এমনকি আমাদের ববি হাজাজ সেও মনে করে যে দেশবাসী তার কথা মতো চলে। প্রত্যেকে যারা রাজনীতি করেন এটা তাদের বক্তব্য এরকমই হয়। দেশবাসী চেয়ে এটা প্রমাণ করতে হইলে তাহলে আপনি একটা গণভোট দেন যে আসলে যেটা বলছেন এটা দেশবাসীর চাওয়া কিনা। তো এত জটিলতায় না গিয়ে আসলে সমঝোতার ভিত্তিতে আগাতে হবে। আমরা এই গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, যে স্পিরিট, সেটাকে ধারণ করে, যেটা বলছিলেন ববি ভাই যে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে একটা জটিলতা তৈরি হবে। আমি এর আগের পর্বে বলেছিলাম যে যদি মনে হয় এই সরকারের প্রতি অনাস্থা আসে, যদি সরকারের প্রতি আস্থা থাকে সকল স্টেক হোল্ডারের, তাহলে ওইটাও কোনো সমস্যা না। এই সরকারকেই অ্যাজ ইফ তত্ত্বাবধায়ক সরকার সেরকম একটা নির্দেশনা জারি করে, আপনি যদি এদের অধীনে সবার আস্থা থাকে যে সুষ্ঠু নির্বাচন সম্ভব, নির্বাচন হবে, এবং নির্বাচনের পরে সংবিধানে এটা পার্লামেন্টে এটাকে যদি অ্যাডপ্ট করে নেওয়া হয় যে এইটাকে ওই সরকার তত্ত্বাবধায়ক সরকার হিসেবেই বিল পাস করে মেনে নিল। এই সরকার গঠন থেকে শুরু করে এখন পর্যন্ত অনেক কিছুই তো সংবিধান মোতাবেক হয় নাই, তো সবগুলোকে রেটিফাই করতে হবে না? ঠিক একইভাবে এই সরকারের প্রতি যদি সমস্ত স্টেক হোল্ডারের আস্থা থাকে তাহলে এটাও কোনো সমস্যা না যে সংবিধান মোতাবেক তত্ত্বাবধায়ক সরকার যেই ফর্মুলা যেমন হওয়া উচিত এটা তো তেমন না, সেটা মেনে নিয়ে পরে করবে, সংসদে পাশ করে নিবে। মূল কথাটা হচ্ছে আস্থা, মূল কথাটা হচ্ছে ঐক্য। আমরা যদি আমাদের রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে এবং এই সরকারের মধ্যে আস্থার সংকট তৈরি না হয়, বা আস্থার সংকট হয় এমন কিছু না করি আমরা, অথবা যদি ঐক্যটা বিনষ্ট না হয়, তাহলে অনেক কিছুই সম্ভব। সেই ঐক্যটাই হচ্ছে আমাদের এগিয়ে যাওয়ার মূল মন্ত্র। ঐক্যটা বিনষ্ট হচ্ছে পারস্পরিক স্বার্থের দ্বন্দ্ব থেকে। প্রত্যেকেই মনে করছে সে যেটা বলছে সেটা ঠিক এভাবেই যেতে হবে। ছাত্ররা
আমি বারবার বলছি তাদের প্রতি শ্রদ্ধা রেখে যে তাদের নেতৃত্বেই দেশ নতুন করে স্বাধীন হয়েছে, এই গণ অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশ পেয়েছি। কিন্তু আন্দোলন গণ অভ্যুত্থানে ইমোশন থাকে বড় উপাদান, কারণ ইমোশনাল না হলে মানুষ গুলির মুখে ঝাঁপিয়ে পড়ে না, মানুষ মৃত্যুর মুখে যায় না। কোন বিবেকবান মানুষ চিন্তা ভাবনা করে খুব ভেবে চিন্তে গুলির মুখে যাবে, এটি ইমোশনালি ড্রাইভেন হয়। কিন্তু রাষ্ট্র পরিচালনা, রাজনীতি, ভবিষ্যৎ বাংলাদেশ গড়ে এটা তো ইমোশন নির্ভর হলো হবে। সেই ক্ষেত্রে রাজনৈতিকভাবে অত্যন্ত সুচিন্তিতভাবে আগাতে হবে। ফলে তাদের ইমোশনালি যেই সব স্টেপগুলি নিচ্ছে তারা, সেগুলি তারা আরো বসে আরো বিবেচনা করে নতুনভাবে আগাক এবং তাদের নতুন রাজনৈতিক দল গঠন বাংলাদেশের রাজনীতিতে যেন ইতিবাচক একটা ভূমিকা রাখে, সেটা আমরা প্রত্যাশা করি। কিন্তু সেটা নতুন করে বিভাজন তৈরি করে বা বিতর্ক তৈরি করে এইরকম ইমোশনালি যেন না আগায়, সে অনুরোধটা রাখি। আলোচনা শোনার জন্য ববি আজাদ এবং ডাক্তার শাখাওয়াত হোসেন সায়ন্ত, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, নিউজ অ্যান্ড ভিউজ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি।